বিএনপি নেতারা নিজেদেরকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে বড় মনে করতে শুরু করেছে। ইউনূসের সাথে নিজেদেরকে তুলনা করছে। যদিও কিছু কিছু পান্ডা নেতা আছে বিএনপি, তারা তো ইউনূসের চাইতে বড় হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে। তা আবার কিভাবে দেখেন, মানে একটা বিএনপি নেতা যে কতটা নষ্ট হতে পারে, এই বাটফার ফজলুর রহমানকে দেখলে আপনি চিনবেন। তার ছাত্রলীগের সাবেক সভাপতি সেক্রেটারি এই পরিচয় নিয়ে তিনি এখনো গর্ববোধ করেন, অথচ এটা একটা নিষিদ্ধ সংগঠন। ওর তো লজ্জায় এই পরিচয় দেওয়া উচিত না, বা গর্ববোধ করা উচিত যে আমি ওই নিষিদ্ধ সংগঠন ছেড়ে এসেছি। তিনি বলেন যে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, এই ছিলাম সেই ছিলাম। এটা কি ইউনূস হতে পারবে? এরকম নোবেল প্রাইজ ওটা আমিও পেতে পারি। নোবেল প্রাইজ পাওয়া ওটা তেমন কিছু না। কি গর্ধবের গর্ধব হোজ পাগলা, এটা তো একটা আছেই। আবার আচ্ছা, ইউনূস এবং বিএনপির যে এই কথিত স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা, এরা কি এক? এদের মর্যাদা, সম্মান, রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্যতা, জনগণের কাছে অ্যাকসেপ্টেন্স কি এক? নেভার। তারা তুলনা করে এবং তাদের বাস্তবতাও এক না। দেখেন, গয়েশ্বরচন্দ্র রায়ের একটা বক্তব্য। গয়েশ্বরচন্দ্র রায়ের কথা যখন বলবো তখন আপনার মনে প্রাণে বিশ্বাস করবেন যে এই ব্যক্তি রয়ের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট, ফ্যামিলিগতভাবে রয়ের এজেন্ট গয়েশ্বরচন্দ্র রায়, একদম পারিবারিকভাবে। কিছুদিন আগে তার মেয়ের একটা ছবি ফাঁস হয়েছে, রয়ের স্টেশন হেডের সাথে কি যেন একটা চুক্তি করছেন বা লিখছেন, দেশ বিক্রি করে দিচ্ছেন নাকি, ওতপ্রোতভাবে জড়িত রয়ের সাথে। গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, কোর্ট আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে, প্রায় সেখানে যেতে হয়। আজকের প্রধান উপদেষ্টার উপরেও অনেক মামলা দেওয়া হয়েছিল, আমরা কিন্তু তার প্রতিবাদ করেছিলাম। এখন তিনি তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে চেয়ারে বসেছে, অথচ আমি গয়েশ্বর কেন এখনো কোর্টে হাজিরা দিই। দেখেন, মানে কি ইউনূসের সাথে তুলনা করছে যে ইউনূসের মামলা না থাকলে গয়েশ্বরেরটা কেন থাকবে। এই যে ইউনূস গয়েশ্বর একত্রে উচ্চারণ করা, এটি একটা ফাজলামি। ইউনূসকে আর আপনি কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন, ডক্টর ইউনূস বারবার বলেছে যে আমার প্রধান উপদেষ্টা বিবেচনায় নাকি যেন স্পেশাল কনসিডারেশনে কোনো মামলা প্রত্যাহার না হয়, আইনানুগভাবে হোক। এবং তার বিরুদ্ধে তো মামলা অল্প, বেশি ছিল না। গয়েশ্বরচন্দ্র রায় বা বিএনপি নেতাদের বিরুদ্ধে তো মামলা থাকবে শত শত, স্বাভাবিক। হাসিনা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেই মামলা দিয়েছে, আর ইউনূস তার রাজনীতি করতেন না, তার বিরুদ্ধে চাইলেও তো শত শত মামলা দেওয়া যায় না, বেশ কয়েকটা মামলা দিয়েছে। এখন সাপোজ গয়েশ্বরের মামলা 80টা, আর ইউনূসের মামলা 3টা বা 4টা। এখন 3টা 4টা এটা প্রত্যাহার হতে তো সময় লাগবে না, 80টা প্রত্যাহার হতে তো সময় লাগবে। এই দুইটা কি এক হয়? এটা কি এক রকমের হলো? এরপরে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে মামলা প্রত্যাহার করে চেয়ারে বসেছেন না। যখন চেয়ারে বসেছেন প্রফেসর ইউনূস, তখন তিনি মামলার আসামি। অতএব মামলা প্রত্যাহার করে চেয়ারে বসেছেন, এটা ঠিক না। চেয়ারে বসার পর ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, বরং ডক্টর ইউনূসের মামলা প্রত্যাহার হয়েছে তারেক রহমানের মামলা প্রত্যাহার হওয়ার চাইতে স্লো গতিতে। তারেক রহমান, জুবাইদুর রহমান বা বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার হয়েছে বিদ্যুৎ গতিতে, আর ডক্টর ইউনূসের মামলা প্রত্যাহার হয়েছে তার সাথে স্লো গতিতে। তারপরও বলছে যে ইউনূসেরটা প্রত্যাহার হয়েছে। মানে কি, ওই মামলা প্রত্যাহার করতে যে একটা প্রক্রিয়া লাগে, সেই প্রক্রিয়াও পার্টিসিপেট করতে রাজি না গয়েশ্বরচন্দ্র রায়। মানে এক মুখের ফুতে তাকে সব মাফ করে দেবে। আচ্ছা, তারেক রহমানের মামলা যত দ্রুত প্রত্যাহার হয়েছে, এত দ্রুত আপনি দেখেছেন বাংলাদেশে কোন মামলা প্রত্যাহার হতে? অতএব আপনি পলিটিক্যাল লিডার, আর ডক্টর ইউনূস পলিটিক্যাল লিডার নয়। আপনি তুলনা করেন কোন সেন্সে, যে আপনাকে এখনো কোর্টে যেতে হচ্ছে? বিএনপি যে সুবিধা পাচ্ছে, এটা কি ফেরেস্তা আসলে এর চাইতে দ্রুত মামলা প্রত্যাহার করতে পারে? এই অ্যানালজিটা একটা ভুল। এখানে গয়েশ্বরচন্দ্র রায়রা এইভাবে ডক্টর ইউনূসের সাথে তুলনা না করে জামাত নেতাদের সাথে তুলনা করতো, যে জামাতের এটিএম আজহারুল ইসলাম একটা মামলা থেকে খালাস পায় না, আর ভাই আমি তো এখন পর্যন্ত বড় বড় মামলা থেকে খালাস পেয়ে গেছি, আমাদের ফাঁসির আসামিরা বের হয়ে গিয়েছে। শিবিরের ছেলেরা এখনো কোর্টে দৌড়ে, তারা পাসপোর্ট পায় না, মামলার আসামি এই কারণে। শিবিরের সাথে জামাতের সাথে তুলনা করেন, হেফাজতের নেতাদের মামলা তো এখন পর্যন্ত প্রত্যাহার হয়নি, অথচ তারেক রহমানটা তো প্রত্যাহার হয়েছে। তো ওইটা না দেখে আপনি ইউনূসের সাথে তুলনা করছেন কোন সেন্সে? গয়েশ্বরের তুলনা হতে পারে এটিএম আজহারুল ইসলামের সাথে। যাই হোক দর্শক,
এই তুলনাটা এটা হাস্যকর। গবেষণচন্দ্র রায় আরো কিছু বক্তব্য দিয়েছেন, আমরা একটু বিশ্লেষণ করব। অনেক মিডিয়া সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না গয়েশ্বর। এই মিডিয়াগুলোর একটা অংশের মালিকানা আপনাদের, আপনাদের পন্থী মিডিয়াগুলোর মালিকরা কি দেয় সাংবাদিকদের বেতন ঠিক মতো? অনেক মিডিয়া পয়সার অভাব নেই, কিন্তু সাংবাদিকদের ঠিক মতো বেতন দেয় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গবেষণচন্দ্র রায়। এটা ঠিক, পয়সা আছে কিন্তু সাংবাদিকদের বেতন দেয় না। আমি নিজে দেখেছি, এটা একটা সঠিক কথা বলেছেন গবেষণচন্দ্র রায়। তবে ওই যে সাংবাদিকদের বেতন বা সংবাদ মাধ্যম, এটা সাধারণত লাভজনক হয় না, এটা একটা ভর্তুকির খাত বেশিরভাগ ক্ষেত্রেই। যে বড় বড় কোম্পানি মিডিয়া করে, পরে এখানে ভর্তুকি দিতে হয়, এই কারণে তালবাহানাটা করে, এরা লাভ ছাড়া কিছু দেখে না। তো সাংবাদিকদের বেতন কাঠামো, এগুলোর বিরুদ্ধে একটা কঠোর আইন করা দরকার, যেদের সাথে কোনো প্রতারণা চলবে না। গবেষণচন্দ্র রায় বলেন, কিছু মিডিয়া মালিক সরকারের সঙ্গে সমঝোতা করে, ফলে তাদের বিরুদ্ধে কোনো নিউজ করে না। অনেক মিডিয়ার পয়সার অভাব নেই, কিন্তু সাংবাদিকদের ঠিক মতো বেতন দেয় না। এখন দেখেন বর্তমান সময়ে মিডিয়ার মালিকরা সমঝোতা করেছে বিএনপির সাথে। এই কারণে আমি নিজে দেখেছি, একবার প্রমাণ আমার কাছে আছে। মিডিয়া হাউসগুলো বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে রিপোর্ট করতে চায় না, জানে যে নিশ্চিত বিএনপির লোকে চাঁদাবাজি করেছে, তারপর রিপোর্ট করবে না। এটা রিপোর্ট করা যাবে না। কেন রিপোর্ট করা যাবে না? বিএনপি কেন রিপোর্ট করা যাবে না? তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে করা যাবে যে বিএনপি পরিচয়ে বিএনপি পন্থী অভিযোগ আসছে এরকম, অথচ এটা প্রুফ। এটা অন্য কারো ক্ষেত্রে হলে বলতো যে অমুক নেতার চাঁদাবাজি, অমুক দলের নেতার, কিন্তু ভয় বলছে না। চ্যানেল 24 বড় বড় আগে আওয়ামী লীগের দালালি যারা করতো, 71 ডিবিসি, সময় টিভি, এরা কেউই বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে রিপোর্ট করতে চায় না বা রিপোর্ট করতে সাহস করে না। এই সমস্যাটা বিএনপির। বিএনপি অনিবার্যভাবে ফেসিস্ট হয়ে উঠবে, ক্ষমতায় আসলে অনিবার্যভাবে ফেসিস্ট হয়ে উঠবে। তাদের যে রাজনৈতিক গতি প্রকৃতি বা ভারতের দালালি করলে তাকে ফেসিস্টে উঠতে হয়, এটা বাস্তবতা, না হলে টিকা যায় না। তিনি বলেন, বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি করেনি। বিএনপি প্রতিহিংসা রাজনীতি করছে, আগেও করতো। এর ফলে যে সুবিধাটা হয়েছে, অনেকে ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ। সাংবাদিকরা আগে বলতো সংবাদদাতার স্বাধীনতা নেই, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলা যেত না, কিন্তু বিএনপির বিরুদ্ধে নানান কথা লেখা হতো। তবে সংবাদদাতার স্বাধীনতা মানেই সাংবাদিকদের স্বাধীনতা নয়, সংবাদদাতার মালিক বা প্রকাশকের স্বাধীনতাই মূল স্বাধীনতা। না, কথা ঠিক, কিন্তু বিএনপির বিরুদ্ধে এখন বিএনপির বিরুদ্ধে লেখা যায় না, বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করা যায় না, কারণ ওই মালিক সম্পাদক এরা বিএনপি দখল করেছে আওয়ামী লীগ পালানোর পর। কালবেলা, অমুক তমুক, বেশিরভাগ মিলেই তো বিএনপি দখল করেছে, এই জন্য বিএনপির বিরুদ্ধে রিপোর্ট। সাংবাদিক রিপোর্ট করতে পারে না, সাংবাদিক কনভিন্সড, কিন্তু সে সাহস করে না যে ভাই, আর সাংবাদিক রিপোর্ট দিলেও এটা পাবলিশ করে না, সম্পাদক অ্যালাউ করে না। আমি নিজে দেখেছি, অনেক মিডিয়া হাউসের নাম বলতে পারবো। এ সময় বিএনপির সিনিয়র নেতা বলেন, কোর্ট আমাদের সেকেন্ড হোম। যাই হোক, এটা তো ব্যাখ্যা দিলাম। তিনি আরবান 5 আগস্ট যদি হাসিনা না পালিয়ে পদত্যাগ করতেন, তাহলে নিম্ন যে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়া লাগতো। তাহলে এখনো নির্বাচন কমিশন 1.5-2 বছর সময় লাগছে কেন? আমরা এখন নির্বাচন কমিশন কিসের প্রস্তুতির জন্য অপেক্ষা করছি? আচ্ছা, এর মানে হাসিনা পালানোতে খুশি না, না পালালে ভালো হতো, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন হতো নাকি? হাসিনা যদি দেশে থাকতো, না পালাতো, তাহলে আওয়ামী লীগে থাকতো, বা হাসিনা আওয়ামী লীগ বিএনপি মিলে যদি ওই সময় একটা জাতীয় সরকার গঠন করতো আওয়ামী লীগ সহ, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন তো ভালো হতো। এর যে হাসিনা পালিয়েছে, এতে বিএনপি নেতারা খুশি না, তাদের মন খারাপ, তারা বেজার।